হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ এটা হলো আমাদের টপিক ওয়াইজ গ্রুপ সি ও ডি জেনারেল অ্যাওয়ারনেসের 3 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো আজ আমরা উপরাষ্ট্রপতি টপিকটি খুব ডিটেলসে আলোচনা করব। যে বিষয়গুলি আমরা আলোচনা করব সেগুলি হলো বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন, ঠিক আছে, উপরাষ্ট্রপতির লিস্ট, অর্থাৎ প্রথম উপরাষ্ট্রপতি কে, দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে, এবং আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি কততম উপরাষ্ট্রপতি এবং তার আগের উপরাষ্ট্রপতি কে ছিলেন, এই লিস্টটা কিন্তু আমরা ভালোভাবে জানবো। উপরাষ্ট্রপতির ধারা, অর্থাৎ যে ধারাগুলো উপরাষ্ট্রপতির বারবার পরীক্ষায় এসছে সেই ধারাগুলো নিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে আলোচনা করব। উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, উপরাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন, এই সব টপিকগুলো কিন্তু আমরা আজ খুব ডিটেলসে আলোচনা করব। এবং লাস্টে কিন্তু বারবার পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন্সগুলো নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব। তো যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো ক্লাসটি শুরু করা যাক। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হলেন আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক, ঠিক আছে। তাহলে উপরাষ্ট্রপতি হলেন আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক। উপরাষ্ট্রপতি পদ রাষ্ট্রপতির পরেই দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ, ঠিক আছে। এটা মনে রাখবে যে উপরাষ্ট্রপতি পদটা হলো রাষ্ট্রপতির পরে দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং রাষ্ট্রপতির উত্তরাধিকার সারিতে প্রথম, ঠিক আছে। অর্থাৎ কোনো কারণে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন বা অপসারণ করা হয় তখন কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ করবেন। এখন বর্তমান উপরাষ্ট্রপতি অর্থাৎ 15তম আমাদের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? সিপি রাধাকৃষ্ণন। তিনি কবে রাষ্ট্রপতি পদ পেয়েছেন? 12ই সেপ্টেম্বর 2025 সালে। তিনি 12ই সেপ্টেম্বর 2025 সালে উপরাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে। এই ডেটটা কিন্তু তোমরা মনে রাখবে, এই ডেটটা কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে আসতে পারে, ঠিক আছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পড়তে পারে, ঠিক আছে। আমাদের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন একটু দেখে নেব, যে আমাদের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের প্রথম উপরাষ্ট্রপতি, যিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত এই পদে ছিলেন। তিনি ছিলেন দীর্ঘমেয়াদী উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কোন অংশ বা অধ্যায়ে রয়েছে? অধ্যায় 5 বা 5 নম্বর অধ্যায়ে উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা রয়েছে এবং ধারা হচ্ছে 63 থেকে 71। আচ্ছা, এবারে আমরা উপরাষ্ট্রপতির তালিকাটা জেনে নেব, ঠিক আছে। তো প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন এবং তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন ভি গিরি। এই তিনটা কিন্তু তোমাদের মনে রাখলেই হবে এবং এই লাস্টের দিকে 3 থেকে 4টা মনে রাখলেই কিন্তু তোমাদের হবে, এর বেশি কিন্তু এগুলো মনে রাখার দরকার নেই। তো আমাদের প্রথম উপরাষ্ট্রপতি মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন এবং তৃতীয় উপরাষ্ট্রপতি ছিলেন ভি গিরি, ঠিক আছে। এবারে আমাদের 15তম উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, 14তম হচ্ছে জয়দীপ ধনখড়, এটা অবশ্যই মনে রাখবে। 13তম উপরাষ্ট্রপতি ছিলেন ভেঙ্কাইয়া নাইডু এবং 12তম উপরাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ হামিদ আনসারি, ঠিক আছে। লাস্টের এই 4টা এবং প্রথমের এই 3টা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো আমরা একবার দেখে নেব, যে 4 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন গোপাল স্বরূপ পাঠক, 5 নম্বর হচ্ছে বিডি জট্টি, 6 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ, 7 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন রামাস্বামী ভেঙ্কটরমন, 8 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল শর্মা, 9 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণ, 10 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন কৃষ্ণকান্ত, 11 নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন ভৈরব সিং শেখাওয়াত, ঠিক আছে। তো এটাই রইল তোমাদের 15টা উপরাষ্ট্রপতির লিস্ট এবং তোমরা কিন্তু প্রথম 3টা এবং লাস্ট 4টা উপরাষ্ট্রপতি কিন্তু মনে রাখবে, এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবারে আমরা উপরাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ কিন্তু ধারাগুলো একটু জেনে নেব। তোমাদের পরীক্ষায় যেসব ধারাগুলো উপরাষ্ট্রপতি থেকে বারবার এসছে সেই ধারাগুলোই কিন্তু আমরা করব। যেমন 63তম ধারায় হচ্ছে কি বলা আছে, যে উপরাষ্ট্রপতি থাকবেন, অর্থাৎ আমাদের দেশে একজন উপরাষ্ট্রপতি থাকবেন, সেটা বলা আছে 63 নম্বর ধারায়। 64 নম্বর ধারায় কি বলা আছে, যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকবেন, ঠিক আছে। মানে রাজ্যসভার চেয়ারম্যান যে উপরাষ্ট্রপতি, সেটা কোন ধারায় বলা আছে? 64 ধারায় বলা রয়েছে।
65 ধারায় কি বলা রয়েছে, রাষ্ট্রপতির আকস্মিক শূন্যতাকালে বা তাহার অনুপস্থিতির কালে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কার্য করবেন। ঠিক আছে, তাহলে হঠাৎ রাষ্ট্রপতির কোনো কারণে যদি তার পদটা শূন্য হয়ে যায় বা অনুপস্থিত থাকেন, তাহলে সেই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ করবেন, সেটা বলা রয়েছে 65তম ধারায়। 66তম ধারায় কি বলা রয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচন। ঠিক আছে, উপরাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা রয়েছে 66 ধারায়। 67 ধারায় রয়েছে উপরাষ্ট্রপতির কার্যকাল, অর্থাৎ উপরাষ্ট্রপতি কত সময় ধরে থাকবেন সেটা বলা রয়েছে 67তম ধারায়। এবং 69 ধারায় বলা রয়েছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ, অর্থাৎ উপরাষ্ট্রপতির যে শপথ গ্রহণ সেটা বলা রয়েছে 69 ধারায়। তাহলে তোমরা উপরাষ্ট্রপতি সম্পর্কিত এই 6টি ধারা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই 6টি ধারা থেকেই আসবে উপরাষ্ট্রপতি সম্পর্কিত যদি ধারাগুলো আসে। আচ্ছা, এবারে আমরা জানবো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ আমাদের উপরাষ্ট্রপতি কিভাবে কিরকম ভাবে নির্বাচিত হন সেটা এখন আমরা জানবো। দেখো, লোকসভা এবং রাজ্যসভা উভয়ের নির্বাচিত ও মনোনীত সদস্যের সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ, ঠিক আছে, দ্বারা পরোক্ষভাবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। অর্থাৎ কি, এইখানে লোকসভা রাজ্যসভা উভয় নির্বাচিত ও মনোনীত সদস্যরা অংশগ্রহণ করেন, এটা একটা ভালো পয়েন্ট। ঠিক আছে, তাহলে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের নির্বাচিত এবং মনোনীত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ, ঠিক আছে, সেই কলেজ দ্বারা পরোক্ষভাবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে উপরাষ্ট্রপতি কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচনী কলেজের মাধ্যমে। ঠিক আছে, তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আগে এইবারে কেপিএসআই মেন্সে কিন্তু এই রকম পড়েছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন? 5 বছর। ঠিক আছে, 5 বছর উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। আচ্ছা, ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন? তাহলে দেখে নি যে ভারতের নাগরিক হতে হবে। তাহলে ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে প্রথমে ভারতের তাকে নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়সী হতে হবেই। ঠিক আছে, তাকে 35 বছর বয়স হতে হবেই। কোনো লাভজনক পদে থাকা চলবে না, সংসদে হওয়ার প্রয়োজন নেই, সংসদ হওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ তাকে সংসদের সদস্য না হলেও চলবে, তবে রাজ্যসভার আসনের যোগ্যতা হতে হবে। ঠিক আছে, অর্থাৎ রাজ্যসভার আসনের জন্য তাকে যোগ্য হতে হবে। তো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষায় বারবার এসছে। তো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে ভারতীয় উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকারী সভাপতি হবেন? ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে? 89 ধারা, অর্থাৎ 89 ধারা। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার আপনি তো বললেন যে 64 ধারায় এই জিনিসটা বলা রয়েছে, অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার সভাপতি হবেন, এটা 64 ধারায় বলা রয়েছে। ঠিক আছে, কিন্তু তোমরা মনে রাখবে 64 ধারা এবং 89 ধারা এই দুটো ধারাই বলা রয়েছে যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকারী সভাপতি হবেন। ঠিক আছে, তাহলে এই দুটো ধারাই কিন্তু তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশ উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত? ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, 5 নম্বর অংশ। এটা কিন্তু আমি একটু আগেই বললাম যে 5 নম্বর অংশে ভারতের সংবিধানের উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যসভার পদাধিকারী সভাপতি? ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে? ভারতের উপরাষ্ট্রপতি, অর্থাৎ অপশন সি, ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার সভাপতি। পরের কোশ্চেন, রাষ্ট্রসভার পদাধিকার বহির্ভূত অধ্যক্ষ কে? রাষ্ট্রসভা মানে কিন্তু উচ্চ কক্ষ, উচ্চ কক্ষ যেটা হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভা। ঠিক আছে, তাহলে রাষ্ট্রসভার পদাধিকার বহির্ভূত অধ্যক্ষ কে? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে লোকসভাকে কি বলা হয়? লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ। তাহলে নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা আর রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ।
এটা মনে রাখবে। তাহলে রাষ্ট্রসভার পদাধিকার বহির্ভূত অধ্যক্ষ হচ্ছেন উপরাষ্ট্রপতি। পরে কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি বেঠিক? ঠিক আছে, তাহলে রাজ্যের আইনসভার সদস্য তার নির্বাচনে অংশ নেয় না। রাজ্য আইনসভার সদস্যরা তার নির্বাচনে অংশ নেয় না, এটা কিন্তু ঠিক। রাজ্য আইনসভার সদস্যরা কিন্তু নির্বাচনে অংশ নেয় না। উপরাষ্ট্রপতি নির্বাচনে কি অংশ নেয়? আমরা কি বললাম একটু আগে, যে আমাদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভার সদস্যরা নির্বাচনে, উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়। তাহলে কিন্তু রাজ্য আইনসভার মানে হচ্ছে বিধান পরিষদ বা বিধানসভার সদস্যরা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় না। তাহলে এটা সঠিক। তিনি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন, এটাও ঠিক। উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন। উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন, একদম ঠিক। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি। ঠিক আছে, অপশন ডি এর অ্যান্সারটা তাহলে ভুল। দেখে নি, লোকসভা ও রাজ্যসভা দ্বারা পাস করা একটি প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রপতি অনুমোদিত দ্বারা তাকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে। তাহলে এইটা ভুল হচ্ছে, এটা হবে না। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কিন্তু অপশন ডি। পরের কোশ্চেন, নিম্নলিখিত সদস্যদের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন? তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, সংসদের নির্বাচনী ও মনোনীত সদস্য। সংসদের যে নির্বাচিত ও মনোনীত সদস্য তাদের দ্বারা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। পরের কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাবটি কোথায় স্থানান্তরিত হতে পারে? ভারতের উপরাষ্ট্রপতিকে যে অপসারণ করা হবে সেই প্রস্তাবটি কোথায় স্থানান্তরিত হতে পারে? তো রাইট অ্যান্সার হবে কেবল রাজ্যসভা, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, কেবল রাজ্যসভায় কিন্তু ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাবটি স্থানান্তরিত হয়। ঠিক আছে, পরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়? তো এটা একটু আগে কি বললাম, রাইট অ্যান্সার হবে অপশন ডি, 66 ধারা। 66 ধারায় কি উপরাষ্ট্রপতির যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে 66 ধারায়। ঠিক আছে, পরে কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, 35 বছর। আজ এটাই আমাদের লাস্ট কোশ্চেন, উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছর? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, 5 বছর। একটু আগে আমরা করলাম যে উপরাষ্ট্রপতির মেয়াদ হলো 5 বছর। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম ভিডিও পাওয়ার জন্য। আমি খুব তাড়াতাড়ি আরো অনেক ভিডিও নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর গ্রুপ সি ও ডি এক্সাম রিলেটেড। ঠিক আছে, এবং তোমাদের প্র্যাকটিস সেট কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা প্র্যাকটিস সেটগুলো কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নাও। আমাদের প্রথম প্র্যাকটিস সেট কিন্তু ছেড়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি দ্বিতীয় প্র্যাকটিস সেটও কিন্তু আমরা নিয়ে আসছি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।